প্রদর্শক ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পাওয়ার্ড বাই ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। এই আলোচনায় আমরা সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলবো এবং আমাদের সাথে দুজন রাজনীতিবিদ, দুই প্রধান দলের রাজনীতিবিদ এখানে উপস্থিত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন জাতীয় সংসদের সম্মানিত হুইপ, নারায়ণগঞ্জ 2 আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম বাবু এমপি রয়েছেন আমাদের সাথে। একই সাথে রয়েছেন বিএনপির আরেকজন গুরুত্বপূর্ণ নেতা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আতর রহমান ঢালি, তিনি রয়েছেন আমাদের সাথে। আমি দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সারা দেশের তাপদাহ বেশ বেড়েছে এবং এটা নিয়ে নানা মহলে উদ্বিগ্নতা রয়েছে। আপনারা সবসময় এই তাপদাহ এই পর্যায়ে নিজেকে সুরক্ষিত রেখে আপনাদের যাবতীয় কার্যক্রম পরিচালনা করবেন, সে আশাবাদ ব্যক্ত করে আলোচনাটা শুরু করছি। আমি শুরুটা বাবু ভাই আপনাকে দিয়েই করতে চাচ্ছি যে আপনি ছাত্রনেতা ছিলেন, এমপি হয়েছেন, এখন বড় একটা পদ পেয়েছেন। অনেকে হয়তো ভেবেছে আবার মন্ত্রিত্ব পেতে পারতেন কি না জানি না, আপনার সমর্থক বা যারা আপনাকে ভালোবাসেন তারা সেটাও ভেবেছেন। যাই হোক, জাতীয় সংসদে হুইপ হয়েছেন, তো ছাত্রনেতা থেকে এমপি থেকে হুইপ ভবিষ্যৎ হয়তো বা নির্ধারিত হবে। তো এই যে গতকালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বক্তব্য নিয়ে আপনাদের সম্মানিত জনাব ওবায়দুল কাদের সাহেব বলেছেন, দেশে কঠিন দুঃসময় চলছে, এটি মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেছিলেন, এবং সরকার জনগণকে দাসে পরিণত করেছে এবং বলেছেন যে আমাদেরকে পঙ্গু করে ফেলেছে, আমাদের পুরোপুরি একটা বিকল রাষ্ট্রে পরিবর্তন করছে এবং এজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এখন বিএনপির ঐক্যবদ্ধ কীভাবে হবেন ঢালি ভাই সেটি বলবেন, কিন্তু এই যে দাসে পরিণত করেছে, এই দাস সম্পর্কে আপনার ব্যাখ্যা? আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে মির্জা ফখরুল মহোদয় অলরেডি বুঝতে পেরেছেন যে ওনারা দাসত্ব প্রথায় নেমে গিয়েছেন। এটা তিনি উপলব্ধি করেছেন। এটা কেন উপলব্ধি করেছেন জানেন? রাজনৈতিক বিশ্লেষণ আপনি আমার চেয়ে অনেক ভালো জানেন এবং বুঝেন। রাজনৈতিক বিশ্লেষণ বলে যে মুসলিম লীগকে যদি আমি ধরি, ওরা অনেক বড় একটা রাজনৈতিক দল ছিল, শেষ পর্যন্ত কিন্তু পেট সর্বস্ব হয়েছে। আর বিএনপি বললেন, নিজে থেকেই স্বীকার করলেন দাস পর্যায়ে গিয়ে পৌঁছেছেন। এটার কারণ হলো যে দাস উনি নিজেকে এই কারণে হয়তো ভেবেছেন যে উনি একজন রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত নাম, একটি দলের নেতৃত্ব দেওয়ার কথা তার, কিন্তু তিনি তো মহাসচিব হয়ে নেতৃত্ব দিচ্ছেন না, উনি শুধু দাস হিসাবে দায়িত্ব পালন করছেন। উনি বলেছেন জনগণকে দাসে পরিণত করে। না, জনগণকে কেন? জনগণ তাহলে তো জনগণ এই কথা বলতেন, জনগণ এই কথা বলছেন না। উনি নিজে একজন এই মানুষ হিসাবে উপলব্ধি করেছেন যে উনি দাসত্ব বরণ করেছেন জনাব তারেক রহমান সাহেবের, এর বাইরে কিছু নয়। দেখুন, আন্দোলন বলেন, সংগ্রাম বলেন, রাজনীতি বলেন, গতানুগতিকভাবে কিন্তু এই বাংলাদেশে আমরা পর্যায়ক্রমে দেখছি। বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্ব দেখেছি, বেগম খালেদা জিয়ার সরকার দেখেছি, হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের সরকার এদেশে আমরা দেখেছি। এমনকি বঙ্গবন্ধুকে হত্যা করার পর বেনিফিশিয়ারি গ্রুপ লিডার জিয়াউর রহমানের এদেশের রাজত্ব কায়েমের নীল নকশাও কিন্তু আমরা দেখেছি। সব কিছু শেষে আজকের বাস্তবতায় এদেশের মানুষ উন্নয়ন এবং ধারাবাহিকতা উপলব্ধি করতে পেরেছেন, কিন্তু মির্জা ফখরুল সাহেব এই মর্মে উপলব্ধি করেছেন যে পূর্বের রাজনীতি এবং বর্তমান রাজনীতির মধ্যে পার্থক্য হলো যে জিয়ার বিরুদ্ধে জনগণ নেমে এসেছে, এরশাদের বিরুদ্ধে এই বাংলাদেশের নেতাকর্মী সকল দল ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করেছে, বেগম খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে প্রতিহত করা হয়েছে এবং বঙ্গবন্ধুর কন্যার বিরুদ্ধে চড়াই উত্তরায় জঙ্গি বোমা, পেট্রোল বোমা, আগুন, সন্ত্রাস সব কিছু করেও 1 ইঞ্চি নড়াতে পারে নাই। সুতরাং এদেশের মানুষ কিসের থেকে নড়াতে পারেনি? তার সিদ্ধান্ত, রাজনৈতিক মতবাদ এবং জনগণের স্বার্থে যে আজকে কল্যাণমুখী রাষ্ট্র গঠনে যে তার সহায়ক শক্তি, সেই জায়গা থেকে কিন্তু তাকে সরাতে পারেনি। কেন পারেননি? এদেশের জনগণ তার পক্ষে রয়েছে। আর যারা জনগণের নেতাকে সরাতে চায় তারা কিন্তু ব্যর্থ হয়ে ওই নিজেকে দাসত্ব প্রথায় নিয়ে যায়। সেই চিন্তা ভাবনা থেকে তিনি এই কথাটা যদি বলে থাকেন তাহলে সঠিকটা বলেছেন। আর জনগণের প্রত্যাশা পূরণের শক্তি, সহায়ক শক্তি হিসাবে বাংলাদেশের আজকে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, তিনি এই দেশের মানুষকে চাহিদা পূরণের এক অপূর্ব সুযোগ সুবিধা দিয়ে এদেশের মানুষকে কিন্তু আশান্বিত করেছেন যে রাষ্ট্র পরিচালনায়
সফলতা অর্জনে বঙ্গবন্ধুর কন্যার অদ্বিতীয় কেউ নেই। নিশ্চয়ই আমরা 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 আসবো। ঢালি ভাই শুনছিলেন মুসলিম লীগের প্রসঙ্গে এসছে, আমি মির্জা ফখরুল ইসলাম সাহেবকে বিশেষ ব্যক্তির দাস হিসাবে এখানে বাবুভাই উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন জনগণের ভাষা কিন্তু এটা নয়, এটা হচ্ছে বিএনপি, তারা নিজেরা হয়তো এই দাসত্বের মধ্যে আছেন। এই প্রসঙ্গেই কিন্তু আমরা দেখেছি যে ওবায়দুল কাদের সাহেব একটা বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে জনগণের কোনো আগ্রহ এখন বিএনপির প্রতি নেই, বিএনপি এক ধরনের ঘৃণায় পরিণত হয়েছে, জনগণের ঘৃণায় পরিণত হয়েছে, জনগণ বারবার তাদেরকে প্রত্যাখ্যান করেছে, বিএনপি যে দুঃশাসনের কথা সব কিছু কিন্তু এই দেশের জনগণ জানে। এটি হচ্ছে একটা পাল্টাপাল্টি বক্তব্যের কথা বললাম যেটি ওবায়দুল কাদের সাহেব বলেছেন, কিন্তু বাবুভাই কিন্তু প্রসঙ্গত বলেছেন এই দাস বলতে তিনি যেটা মিন করেন সেটা হচ্ছে বিশেষ ব্যক্তির দাস এবং মুসলিম লীগের সঙ্গে বিএনপিকে এখনকার বর্তমান পরিস্থিতিকে তিনি তুলনা করেছেন। আপনার বিশ্লেষণ কি? ধন্যবাদ আপনাকে। আজকে আমার পাশে উপস্থিত একজন বিজ্ঞ রাজনীতিবিদ, একসময়ের প্রখ্যাত ছাত্র নেতা। প্রথমে আমি একটা পরিসংখ্যান দিয়ে শুরু করতে চাই। আমাদের অত্যন্ত আওয়ামী লীগের প্রখ্যাত নেতা, সাধারণ সম্পাদক, জাতীয় নেতা ওবায়দুল কাদের সাহেব, উনি কি বলেছেন, ভালো কথাই বলেছেন, কিন্তু আমার মনে হয় গত 15 দিনে এই ঈদের সময় সড়ক পথে 407 জন লোক মারা গেছে। উনি কিন্তু ওই খবর জানেন কিনা আমার জানা নাই, উনি কোন খবর নিয়ে কথা বলেন আমার জানা নাই। 1400 লোক আহত হয়েছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক, ওনার মন্ত্রণালয়ের অধীন। তারপরে গত বছর থেকে এই বছর 32.2% আপনার বেড়ে গেছে এই সড়ক দুর্ঘটনা। 399টা সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। মৃত্যুর সংখ্যা বেড়েছে 24%, 24 to 25%। এখন উনি যদি এই সমস্ত কথা বলেন, আগের ওনার আমার মনে হয় উনি এদিকে খেয়াল দিলে ভালো করতেন। নিজের মন্ত্রণালয় উনি দেখছেন না, ওনার তো কবেই পদত্যাগ করা উচিত ছিল। উনি আবার এই সমস্ত কথা বলেন কেন? বলার শোভা পায় না, রাজনীতির এটা সৌজন্যের ভিতরে পড়ে না। এই যে এটা দুর্ভাগ্যজনক, এই ঈদের সময় যে ঘটনাগুলো ঘটছে, কি কারণে ঘটে ওই ওনাদের এই ঔদাসীন্যতার কারণে। সবকিছু খালি ওই বিএনপির দিকে খোঁজে, ওই খুঁজতে গিয়ে তখন আসলটা আর দেখে না। এখন এটা আমি বললাম এই কারণে। আর যেটা বলছে আমাদের মহাসচিব বলছে যে আমাদের দেশটা তো তাই, উনি বলছে যে আজকে দেশে কি আছে, কোনো দল নেই, একটাই দল যেটা আগে ছিল, অন্য দলগুলোকে কোনো কথা বলার অধিকার নেই, কোনো কিছু নাই। নির্বাচন কি কারণে হবে, কি কারণে? ওনারা 3টা নির্বাচন, অনির্বাচিত সরকার, এটা অনির্বাচিত সরকার দেশে আছে। এটাকে আপনি হ্যাঁ অফিসিয়ালি বলতে পারেন নির্বাচিত, জনগণ যেখানে যায় না সেটা তো হয় না। আরেকটা প্রশ্ন আমি এখানে, যে দাসত্বের কথা আসছে, আপনি দেখেন এই তত্ত্বাবধায়ক সরকার পাশ হওয়ার আগে একটা ঘটনা আপনাকে বলি। এটা কিন্তু আপনার সংসদীয় 13 জনের একটা কমিটির কাছে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেখানে এটার চিফ ছিলেন সাজেদা চৌধুরী, মরহুমা সাজেদা চৌধুরী এবং সুরঞ্জিত সেনগুপ্ত। ওনারা কিন্তু সিদ্ধান্ত দিয়েছিলেন যে অন্তত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন হতে পারে, এবং কোর্টেও কিন্তু আমি 1 মিনিটে শেষ করব না, শেষ না, আমি মানে ওই তত্ত্বাবধায়ক ইস্যুর দিকে না, আমি শোনা, আমি এখানে অন্য প্রশ্নটা যাচ্ছি। আমি তত্ত্বাবধায়ক ভালো কি খারাপ ওইটাতে যাচ্ছি। আমার কথা হলো যে এখানে যে কোর্টে এমিরাস কিউরিরা তারা বলল, বিচারপতিও বললেন যে আরো 2টা রাখা যেতে পারে, কিন্তু প্রধানমন্ত্রী কারো কথাই শুনলেন না। অর্থাৎ দেখেন, এটা হলো শাসন বিভাগ যে কিভাবে আইন বিভাগ আর বিচার বিভাগের উপরে কর্তৃত্ব করলো, এটার প্রমাণ হলো এটা। আচ্ছা, উনি এক কথায় না করে দিলেন। আচ্ছা, সেই প্রসঙ্গে আমি 2টা যে বিষয়টি স্পেসিফিকলি
একটি যেটি বলেছেন যে জনগণের ঘৃণা জন্মেছে বিএনপির প্রতি এখন, ভাই বলেছেন যে মুসলিম লীগে পরিণত হতে যাচ্ছে, এবং আরেকটা কথা বলেছেন যে বিশেষ ব্যক্তির দাসে পরিণত হয়েছেন মির্জা ফখরুল সাহেব। এই তিনটার স্পেসিফিক কোনো জবাব আপনার কাছে আছে কিনা? এটা উনি বলতে পারেন, উনি একজন রাজনীতিবিদ, কিন্তু এটা সঠিক কোনো তথ্য আমার কাছে মনে হয় না। উনি 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 দাসে পড়ে, উনি তো দেখেন উনি একজন অত্যন্ত সজ্জন, বাংলাদেশে যদি 1 নম্বর আপনি ভোট নেন ওনাকে সজ্জন রাজনীতিবিদ হিসাবেই সবাই সাক্ষী দেবে, এবং সবার উপরে আপনি নিরপেক্ষ ভোট হইলে উনি সবার উপরে ভোট পাবেন। না, ওনাকে তো খারাপ ব্যক্তি হিসেবে বলেন নাই তিনি। কারণ বিএনপি একজন, এই কথা আমি বলতে চাই না, ওবায়দুল কাদের সাহেব ওনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে নাকি আওয়ামী লীগের? কোনো ক্ষমতা নেই। আমি চ্যালেঞ্জ করলাম, কেন নেতৃত্বের কথা কোয়ার যোগ্যতা আছে নাকি? তো এটা তো দাসত্ব বলা যায় না, আমি এটাকে দাসত্ব বলবো না। নেতা এবং নেত্রীর প্রতি তো ঈদ আছেই, সকলেরই থাকবে, অনুগত্য আছে, কেন থাকবে না? তারেক রহমানের প্রতি অনুগত্য, পার্টির চেয়ারম্যান, অ্যাক্টিং চেয়ারপারসন, তার প্রতি অনুগত্য আছে, এটা তো দাসত্ব না। ওবায়দুল কাদের সাহেবের কেউ অনুগত্য নাই। আপনি দেখেন প্রধানমন্ত্রী থেকে অনেক উপরে রাষ্ট্রপতি, আমাদের সৌভাগ্য আর দুর্ভাগ্য, ধরেন রাষ্ট্রপতি, তারপরে স্পিকার, তারপরে প্রধান বিচারপতি, সবাই কিন্তু প্রধানমন্ত্রীকে সালাম করতে হয়। আনঅফিসিয়ালি বললাম কথাটা, এটা কিছু সম্মানের জন্য, শ্রদ্ধার জায়গায় সেটি তো করে, সেটি তো আমিও আপনাকে সিনিয়র হিসেবে সালাম করতে পারি। না না, সেটা তো করে, কিন্তু ওই পজিশনটা থেকে হয় না, এটা ব্যক্তিগতভাবে হয়। তো রাষ্ট্রটা তো এই জায়গায় চলে গেছে। আপনি কাউকে সালাম করেন না? অবশ্যই করি। কাকে কাকে করেন? আমার গুরুজন যারা আছে, রাজনৈতিক নেতা, আপনার যারা গুরুজন আছে সবাই, সবাইকে করি। ম্যাডাম জিকে সালাম করেছেন কখনো? অবশ্যই করেছি। পায়ে ধরে? পায়ে ধরে করেছি কিনা জানা আমার খেয়াল নেই, মনে হয়তো করলেও করতে পারেন না, করলে অসুবিধা তো নেই। আচ্ছা, আমি আমার যদি ব্যক্তিগত, হ্যাঁ সালাম বোধহয় করেছি আমি, করলে অসুবিধা নেই। সালামতের মধ্যে মহত্ব আছে, আমি সেটাই বলি, কিন্তু এটা তো দাসত্ব না। পরিস্থিতির বিবেচনায় মুসলিম লীগের সাথে কিন্তু এখন শুধু না, যে আলোচনায় আসি সবাই, সেটা বাবু ভাই একজন বিজ্ঞ রাজনীতিবিদ, ছাত্র নেতা ছিলেন। আচ্ছা, আমি শুধু বলবো যে আপনারা দয়া করে দেশটাকে একটা নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা দেন, দেখেন কে মুসলিম লীগের যায়। আমি নাম বলতে কারা মুসলিম লীগ হবে, খালি ভোটটা যদি নিরপেক্ষ হয় তাহলে দেখবেন। নির্বাচন তো মাত্র শেষ হলো, আবার নির্বাচন কখন দিবেন সেটা তো নিশ্চয়ই বাবু ভাইরা ভালো বলবে। আমি চলে আসি, নিশ্চয়ই আরো ব্যাখ্যা আছে। তবে ছাত্রনেতার প্রসঙ্গে বারবার আসছে, আমি জানি না আপনি কি মারদাঙ্গা ছাত্রনেতা ছিলেন নাকি না, মানে কিরকম ছিলেন আমি জানি না, কিন্তু যে আপনার সময়ে ছাত্র নেতৃত্ব বা তার আগের সময়কার ছাত্র নেতৃত্ব বা এখন ছাত্র নেতৃত্ব, এই ছাত্র নেতৃত্বের মধ্যে আপনি কোনো ফারাক খোঁজ করে পান কিনা, যেটি মনে করেন যে, আমি জানি না, আমি শুনেছি ভাইও ছাত্র রাজনীতি করেছেন, সলিমুল্লাহ হলবদর ছিলেন খুব সম্ভব, ন্যাব ভাসানীর সাথে যুক্ত ছিলেন খুব সম্ভব। তো যেটি ছিল আমার মনে আছে, আমি কোনো রাজনৈতিক আদর্শিত এখানে কোনো কথা বলছি, যখন মান্না ভাইরা বা আক্তার ভাইরা নাকি শুনেছি কলা ভবনের সামনে ভাষণ দিত, তখন নাকি সবাই বারান্দায় দাঁড়িয়ে দেখতো যে কি ভাষণ হচ্ছে। তো এখনকার ছাত্র নেতৃত্ব, বিশেষ করে বুয়েটের ঘটনাকে কেন্দ্র করে যে ধরনের একটা উদ্ভট পরিস্থিতি হয়েছে, আপনি ছাত্রনেতা ছিলেন, আপনার বিশ্লেষণ কি বর্তমান ছাত্রলীগ বা ছাত্র নেতৃত্ব নিয়ে? আপনাকে আমি এই বিষয়ে বলার আগে একটি কথা বলতে চাই। ডালি ভাই আমাদের সিনিয়র বড় ভাই, দীর্ঘদিনের রাজনীতির পরীক্ষিত নেতৃত্ব, উনি যা বলেছেন ঠিকই বলেছেন, কিন্তু আমি এক কথায় জবাব দিতে চাই। দেখুন, আমি এই কারণে বলি, ওনারা যখনই কোনো সিটিংয়ে, সেমিনারে, সিম্পোজিয়ামে কথা বলেন, একটা নির্বাচন দিয়ে দেখেন। তো নির্বাচন তো আমরা দিয়েছি, নির্বাচনে তো আপনারা আসেন না, আপনারা তো জনগণকেই ভয় পান, সেই কারণেই তো আসেন না। সুতরাং এই কথাটা আবার বলা মানে হলো যে আমার আরেকবার মেয়েরা দেখ, এরপরে কি করি, এরপরে কয় আমার বাড়ির সামনে আইসা দিস। তো বিএনপি সেই জায়গায় চলে গেছে ওনাদের সাথে। মানে আপনি বড় ভাই, মুরব্বী মানুষ, আপনার কাছ থেকে আমার অনেক কিছু শিখার আছে, আমি মানি এবং আমি বুঝি, উপলব্ধিও করি, আপনি জ্ঞানী মানুষ। এর বেশি আমি আর কিছু বললাম না, শুধু আমি বলি যে কিরম ভাই যেটা বলেছেন, ছাত্র রাজনীতি আমরা করেছি, অনেক ত্যাগ তিতিক্ষা মহিমার মধ্যে দিয়ে রাজনীতি করেছি। আমার সমসাময়িক যারা ছাত্রদলে ছিলেন, ওরাও রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত, রাজনৈতিক
ভাবে প্রতিষ্ঠিত শুধুমাত্র না, তারা বিএনপিকে লিডও করছেন অনেক। তা আমি লক্ষ্য করেছি যে আপনি যে কথাটা বলেছেন, আপনি আমাদের একটা কীর্তিমান সাংবাদিক বা জার্নালিস্ট বা সঞ্চালক বা শিক্ষিত একজন মানুষ, এই জায়গায় কিন্তু আপনি শেষ না, আপনি একজন বিশ্লেষক। আপনার প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান রয়েছে। আপনি ডাকলে আমরা ছুটে আসি কিন্তু, কারণ জ্ঞানগর্ভ আলোচনা করার জন্য। আপনার কথা প্রশ্ন মানুষকে জাগরণ সৃষ্টি করে। তো সেই জায়গা থেকে আমি বলবো না, আমাদের সময় ছাত্র রাজনীতিটা এরকম ছিল না। সময়ের চাহিদা মোতাবেক আমরা সেদিন স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, আপনিও সেই পথের পথিক। আমরা অত্যাচার, নির্যাতন, অসহনীয় যন্ত্রণা এগুলিকে লাঘব করার ক্ষেত্রে মানুষের কল্যাণমুখী রাষ্ট্র উপহার দিতে প্রেশার ক্রিয়েট অর্গানাইজেশন হিসেবে আমরা ছাত্র সংগঠন করেছি। আমাদের ছাত্র সংগঠনগুলি ছিল অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, মাথা নত না করা এবং এদেশের খেটে খাওয়া মানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্যে একটি শক্তি সঞ্চার করা, অশুভ শক্তিকে প্রতিহত করা। আমরা সেটা করেছি। কিন্তু আজকে রাজনীতির প্রেক্ষাপটে বুয়েটের কথা যখন আসে, তখন আমি আপনাকে বলবো বুয়েট কোনো বদ্বীপের আলাদা কোনো জায়গা নয়। বুয়েটের রাজনীতি করা যাবে না। তো বুয়েটে যারা লেখাপড়া করেন এরা তো এদেশেরই নাগরিক, ওরা তো দেশের মেধাবী ছাত্র। ওখানে যারা রাজনীতি করছেন তারাও কিন্তু মেধাবী, যারা রাজনীতি করছেন না বলেন তারাও কিন্তু মেধাবী, তারাও কিন্তু এই দেশের নাগরিক। সুতরাং আমি বলবো যারা বলে যে রাজনীতি এখানে করা যাবে না, এই শক্তি ওরা পায় কোথায়? যারা বলেন আমি রাজনীতি করব, তাদেরকে বাধা দেওয়ার শক্তি তাদের কোত্থেকে আসে? কারণ গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, এগুলিকে যারা রুখতে চায় সেখানেই কিন্তু প্রশ্ন জাগে। সেই কারণে আমি বলি যে বুয়েটের রাজনীতি সচল রাখার পক্ষেই হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, বিচার বিভাগ কিন্তু সিদ্ধান্ত দিয়েছে। সুতরাং সেই ক্ষেত্রে আমি মনে করি যে নেতৃত্ব যাচাই বাছাই করে ছাত্রলীগ, ছাত্রদল, অন্যান্য অর্গানাইজেশন দিবেন, নেতৃত্ব খাড়া দিবেন, নেতৃত্ব দিবেন অন্যের চেয়ে যিনি আলাদা, যিনি অন্যের চেয়ে একটু না। কিন্তু বাবা, এটা তো একটা বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান, এখানে পড়াশোনার অনেক চাপ থাকে। এছাড়াও আপনি যদি বলে থাকেন, নিশ্চয়ই এখন আপনারা আমার সাথে ভালো বলতে পারবেন। আপনি দেখেন যে ছাত্র রাজনীতি কিন্তু নেতৃত্ব তৈরি করার কারখানা না, আপনারা হয়তো মনে করে থাকেন, কিন্তু আপনি ভেবে দেখেন যে বাংলাদেশে এখন 200 জন ব্যবসায়ী হচ্ছে কি জাতীয় সংসদে, তারা ছাত্রনেতা থেকে আপনাদের মতো এখানে পোড় খাওয়া রাজনীতি হয়ে তারা সংসদ সদস্য হয় নাই, মন্ত্রী হয় নাই। এর আগের বার 185 জন ছিলেন। নিশ্চয়ই ছাত্র নেতৃত্বের দরকার আছে, কিন্তু প্রত্যেক জায়গায় দরকার আছে কিনা সেটি কিন্তু বিবেচনা নেবার জন্য আমি রাজনীতিটাকেই আনতে চাচ্ছি না। আমি বলছি যে বুয়েটে কথা বলা যাবে না, বুয়েটে সরকার বিরুদ্ধে কথা বলা যাবে না, বুয়েটে সরকারের পক্ষে কথা বলা যাবে না, বুয়েটে আমি বোবা হয়ে থাকবো, এই শিক্ষাই বাক্যে দিলেন, এইটাই বাক্যে চান, এইটাই বাক্যে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করছেন। নিশ্চয়ই সেখানেই প্রশ্ন। আর এই প্রশ্নের জবাব যদি দিতে হয়, সেখানে আজকে যারা রাজনীতি থেকে জঙ্গিতে রূপান্তর করেছে, দেশকে যারা পেট্রোল বোমায় ধ্বংস করার চেষ্টা করছে, যারা বাংলাদেশের নাগরিকগুলিকে ওই মার্কিন সাম্রাজ্যবাদের নির্দেশনা শুনতে বাধ্য করার চেষ্টা করছে, যারা আমার দেশের সাংবিধানিক এবং রাষ্ট্রীয় অনুশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, তারাই কিন্তু একটি ষড়যন্ত্রের মধ্য দিয়ে এই ঘটনাকে সমর্থন যোগাচ্ছে। সুতরাং সেই জায়গা থেকে ছাত্রলীগ বা ছাত্র সমাজ জাগ্রত হবে, এটাই স্বাভাবিক। এটা রাজনীতির বাধা দূর করার জন্য না, এটা নিজেদের অধিকার প্রতিষ্ঠিত করার লড়াই, সংগ্রাম। সুতরাং সেই ক্ষেত্রে আমি মনে করি যোগ্য এবং শ্রেষ্ঠ নাগরিক হিসাবে যারা নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় তাদের নৈতিক দায়িত্ব রয়েছে। আপনার ছাত্র জীবনে কি মারদাঙ্গা ছিলেন নাকি? আমি মারদাঙ্গা শব্দের অর্থ বুঝি না, তবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে আমার কোনো কৃপণতা ছিল না যখন ছাত্র রাজনীতি করেছেন। আপনি আমাকে চিনেন এবং জানেন, আপনি দেখেছেন অস্ত্রের মুখে এবং সন্ত্রাসী পুলিশের মোকাবেলার ক্ষেত্রে আমি কিন্তু রাজপথ থেকে সরে দাঁড়াইনি। 11 মাস কারাগারে ছিলাম, ডান্ডাবাড়ি ছিল পায়ে, আমরা কিন্তু সরে যাইনি। আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠিত করেছি। কোন অধিকার? সারা বাংলাদেশে 500 জায়গায় বোমা, এটা আমরা পছন্দ করি না। এই ঢাকা শহরের কাউন্সিলরগুলো গুলিবিদ্ধ করে মেরে ফেলবে, একই দলের বিএনপি নামধারী কাউন্সিলর, তারা গুলিবিদ্ধ হয়ে মারা যাবে। নির্বাচনের নামে প্রহসন হবে, আওয়ামী লীগ নির্বাচনে নাই, এখানে
এই দিক সেই দিক, এই তন্ত্র সেই তন্ত্র দিয়ে ইলেকশন করবে, এগুলি আমরা মোকাবেলা করেছি। আমরা কিন্তু সব বিষয়ে আপনার যারা রয়েছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ার যে সন্ত্রাস রুখে দেওয়ার ক্ষেত্রে যে ভূমিকা, সেই ক্ষেত্রে আমাদের ছাড় ছিল না কোনো। তাহলে ভাই একটা চমৎকার কথা বলেছে, যে বিষয়টা আমি মনে করি যে পছন্দনীয়। সেখানে সরকারের পক্ষের বা সরকারের বিপক্ষের কোনো কথা বলা যাবে না। তিনি কিন্তু বলেননি যে শুধুমাত্র যে সরকারের পক্ষে কথা বলো, সরকারেরও তো অনেক আলোচনা সমালোচনা থাকে অবশ্যই। এবং বুয়েটের ক্ষেত্রে যেটা এখন ঘটছে সেটি দেখেন আপনি, একটা বিষয়, বুয়েটের ছাত্রলীগ যখন রাজনীতি করতে যাচ্ছে তখন কিন্তু এক ধরনের পরিস্থিতি হচ্ছে, কিন্তু ছাত্রদল কিন্তু তার আগে কমিটি দিয়েছে। তো যেখানে বুয়েটের ছাত্র রাজনীতিকে তারা নিষিদ্ধ করেছে, ছাত্রদল কমিটি দিল, আবার ছাত্রদল এসে তাদের সাথে ছাত্রদের মতামতের সাথে তারা সমর্থন জানাচ্ছে। তো এইটা একটু বৈপরীত্যিক ব্যাপার হয়ে যাচ্ছে কিনা, আপনার কাছে কি বিশ্লেষণ রয়েছে? আমার বিশ্লেষণটা হচ্ছে যে এদেশের ছাত্র রাজনীতি অনেক গৌরবময়, ঐতিহ্যবাহী, এবং ছাত্ররা এদেশে অনেক কিছুই দিয়েছে এই দেশকে, জাতিকে। আমি ছাত্র রাজনীতিকে দোষারোপ করব না, আমি বলবো যে আমাদের জাতীয় রাজনীতি সব, আমার বিএনপিকে বাদ দিয়ে নয়, জি জি, বিএনপি, আওয়ামী লীগ, যে সমস্ত আমাদের আরও জাতীয় পার্টি ক্ষুদ্র দল আছে, আমি জামাতের নাম বলবো না, কারণ আমি জামাতকে, আমি সত্যিকার অর্থে বিএনপির সাথে কৌশলগত সম্পর্ক থাকতেই পারে একটা রাজনীতি, আওয়ামী লীগের সাথে কৌশলগত সম্পর্ক ছিল, কিন্তু বিএনপি আমার, জামাত আমার মনে হয় যে এটা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশকে ওই অর্থে না, মুক্তিযুদ্ধের ওই ঘটনার জন্য তারা ক্ষমা প্রার্থী না হবে, আমি মনে করি তাদেরকে ব্যাপারে আমাদের সকলেরই সিদ্ধান্ত থাকা উচিত। আর এই যে রাজনৈতিক প্রক্রিয়াটা, একসময় এই ছাত্র রাজনীতি কিন্তু ছাত্ররা রাজনৈতিক দলগুলির লেজুর ভিত্তি করতো না, কিন্তু এই রাজনৈতিক দলগুলো এখন ছাত্রদেরকে লেজুর ভিত্তি করতে, ছাত্র সংগঠনগুলির কমিটি তারা নির্ধারণ করে দেয়, ছাত্ররা নির্ধারণ করে না বিধায় আজকে ছাত্র রাজনীতির ধরেন ক্যাম্পাসগুলোতে কি আওয়ামী লীগ আমল কি বিএনপি আমল, আমি বাদ দিচ্ছি না, বিএনপি আমল এখানে বুয়েটে হয়েছে না, সারা দেশে হয়েছে না, হয়েছে তো, সন্ত্রাস কর্মকাণ্ড ছাত্র বিএনপির ছাত্র সংগঠন করেছে না, ছাত্রদল করেছে, ছাত্রদল, আমি কেন এটাকে অস্বীকার করব? এগুলোর প্রশ্রয়টা আসছে কোত্থেকে? ছাত্র মূল দল থেকে। তাহলে সমস্যাটা কিন্তু যতক্ষণ পর্যন্ত আজকে ওরা এই ক্ষুদ্র একটা এত বড় দুঃসাহস দেখায় যে ছাত্র রাজনীতি করা যাবে না, এটা কোত্থেকে আসছে? এটা হচ্ছে আমাদের জাতীয় রাজনীতির যে অবক্ষয়, এই অবক্ষয়ের কারণে, এবং এই ছাত্ররা বিশেষ করে এই যে একসময় ঐতিহ্যবাহী ছাত্রলীগের যে নেতা, আজকে সেই ছাত্রলীগ আছে? আজকে সেই ছাত্রদল আছে? অবশ্যই না, আমি তো আগেই বলছি সেই ছাত্রদল আছে নাকি? 90-এর ছাত্রদল এরশাদ তারানের নেতৃত্ব দিছে, সেই ছাত্রদল নাই এখন, এটা সত্যি বাস্তব। আরে এরশাদ ছাত্র সংগঠন নাই, বাস্তব। সেই বাস্তবতায় আমি বলতে চাই যে আজকে সারা বাংলাদেশে আমি বলবো যে চরম একটি, হয়তো বাবু ভাই আমার সাথে স্বীকার করবে না, চরম রাজনৈতিক শূন্যতা চলছে দেশে। এই শূন্যতা কি কারণে? একটা হলো যে চিরাচরিত কায়দায় যারা ক্ষমতায় আছে তারা কিন্তু রাষ্ট্র থেকেও এটা নির্বাহ করতে পারছে না ঠিকভাবে, কারণ পুরা রাষ্ট্র ঠিকভাবে চলছে না। আর এই শূন্যতাটাকে পূরণ করার জন্য বিরোধী দলের যেভাবে আগায় আসা দরকার ছিল সে কারণে আসতে পারছে না। এই দুই দিকের কারণেই আজকে একটা বিশাল রাজনৈতিক শূন্যতা দেশে চলছে। এই রাজনৈতিক শূন্যতা যদি যতক্ষণ পূরণ না হয় ততক্ষণ এরা এটা বলবে কোথায়, কেন হাইকোর্ট আমাদের ডিসিশন দিবে, ওখানে রাজনীতি হবে কি না হবে, কেন হাইকোর্টে আমরা রাজনীতিকে নিয়ে যাচ্ছি? এটার জন্য কিছুটা দায় আওয়ামী লীগের আছে। আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী সংগঠন সেটি আদালতের প্রসঙ্গে, এবং আদালতে আপনি যেতেই পারেন, যেতে পারি, কিন্তু ভারতে বা অন্যান্য দেশে, ইভেন ইন আমেরিকা, কোন রাজনৈতিক বিষয়ে কোন কোর্ট কোন সিদ্ধান্ত দেয় না।
মানে অধিকার নাই আমি শব্দটা ওইটা বলিনি, আমি বলছি দেয় না, দিস ইজ এ পলিটিক্যাল ইস্যু, ইট উইল বি ডিসাইডেড বাই দ্য পলিটিশিয়ানস। যাব এখানে যদি মনে করেন দেখা গেল আওয়ামী লীগের পার্টি প্রধানের পক্ষ থেকে, মাননীয় প্রধান পদের পক্ষ থেকে যদি সিদ্ধান্ত দিয়ে দিত, সেটাকে আপনারা দোষ ধরতেন যে দেখা গেল যে উনিকে বইটা রাজনীতি চলবে কি না চলবে, সে কারণে যারা রাজনীতি চায় তারা আদালতে আমি গিয়েছে। বিশ্বাস করি না উনি এই ধরনের বক্তব্য মানে কথা আমি এটা বিশ্বাস করি যদি তাহলে কিন্তু আপনারা রাজনৈতিক অবক্ষয়, এই অবক্ষয়ের কারণেই আজকে বাবু ভাই ছাত্ররা, আমরা ছোট সংগঠনের নেতা ছিলাম, কিন্তু মধুর ক্যান্টিনে যখন আমরা ঢুকছি কি ঐতিহ্য ছিল, সমস্ত একটা টেবিল ছিল, যেমন আমার ছাত্রপত্রীর এই টেবিল, ছাত্রলীগের এই টেবিল, বাকশালের এই টেবিল, এই টেবিল, যে কোনো দলের নেতা মধুর ক্যান্টিনে ঢোকার সাথে সাথে অন্য দলের সমস্ত কর্মীরা দাঁড়ায় যেত। আচ্ছা আচ্ছা, সেই সেই শ্রদ্ধাবোধটা আমাদের থাকতে হবে নিশ্চয়ই। এটা ছিল কি কারণে ছিল যে রাজনৈতিক, আজকে যে সারা দেশের যে রাজনীতিটার যে দুর্বিষহ অবস্থা, এই দুর্বিষহ থেকে যতক্ষণ মুক্ত, তখন এইটা ছিল না বলে এটা ছিল, সহমর্মিতা ছিল, সহযোগিতা ছিল। এবং আজকে আমি খুব দুঃখ ভরে বলতে চাই, এই দেশটাকে, দেশের জনগণকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, হ্যাঁ, তাহলে জাতীয় সংলাপ প্রয়োজন। নিশ্চয়ই নিশ্চয়ই। উপজেলা নির্বাচনে আমি বাবা যদি স্পেসিফিকলি আপনাকে প্রশ্ন করি, এটা গৃহদাহর মতো অবস্থা কিনা? মন্ত্রী এমপি তাদের আত্মীয় স্বজনদেরকে নির্বাচন না করবার জন্য এক ধরনের চাপ আছে নেতৃস্থানে। আমি জানি না আপনার কোনো আত্মীয় স্বজন নির্বাচন করছে কিনা, তাহলে আমি প্রশ্ন করে ভুল করতে পারি যদি আপনার ভাই বাতিজা শালাকে নির্বাচন করছে কিনা এই বিষয়টা। কিন্তু এই যে গৃহদাহ, সেটা কি? এটা আমি গৃহদাহ বলবো না। আমি দেখুন, আমি খুব স্পষ্টবাদী এবং আমি মনে করি বাংলাদেশের রাজনীতিকে সুন্দর, স্বচ্ছ এবং প্রশ্নবিদ্ধ না করার যে একটা প্রয়াস আওয়ামী লীগের, এই সবসময় সঠিকটা করতে চাওয়া, এটা আওয়ামী লীগের কিন্তু চেষ্টা চলছে দীর্ঘদিন যাবত। দেখুন, এখানে যে কোনো নির্বাচন আসলেই নানাবিধ প্রশ্ন, যে আওয়ামী লীগের এমপি মন্ত্রী ওদের যন্ত্রণায় অন্যরা ইলেকশন করতে পারেন না বা অন্যরা নমিনেশন জমা দিতে পারেন না, এরকম ঘটনা কিন্তু বিচ্ছিন্ন ঘটনা সারা পৃথিবীতেই ঘটেন। কিন্তু আমাদের দেশে দেখা যায় নির্বাচন যারা করেন না তারা এই প্রশ্ন বেশি বেশি করেন। তো আচ্ছা ঠিক আছে, এমপির ভাই দাঁড়াইলে যখন সমস্যা, এমপির ভাই দাঁড়ানোরই দরকার নেই, ভেরি সিম্পল। বাট এটা কিন্তু সংবিধান, অধিকার, গণতন্ত্র এটা কিন্তু মানে না, এটা কিন্তু ঠিক নয়, এটা আওয়ামী লীগ করতে পারেন না। কিন্তু আওয়ামী লীগ কেন করেছেন? দেশ এবং জাতির স্বার্থে সংরক্ষণে নিয়ে এসেছেন, যে না, এমপির ভাই যদি প্রশাসনের বাহাদুরি দেখায় বা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করতে চেষ্টা করে, তাইলে তো সাধারণ একজন কর্মী বা দেখা যায় অত্যন্ত জনপ্রিয় একজন কর্মী নির্বাচনে আসতে চায় না, মনে করে যে এমপির ভাই, নানাবিধ প্রশ্ন আসে। সেই কারণেই অবাধ গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে, সকলের কাছে গণতন্ত্রকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এবং সকল কর্মীদের অধিকার সচেতন করার লক্ষ্যে রাজনৈতিকভাবে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এমপি মন্ত্রী যারা গভর্নমেন্টের এই কাছাকাছি, তাদের কেউ ইলেকশনই করা দরকার নেই, তারপর ইলেকশনটা হোক। কিন্তু সেভাবে একটা জায়গা, এটা কিন্তু এই না যে গাত্রদাহ বা এগুলি কিছু না, এটা হলো যে আজকে যদি এগুলির জন্য দায়ী হলো রাজনৈতিক দলগুলো, যেমন মনে করেন বিএনপি। আজকে আমি কিরণ ভাই খুব খোলাখুলি একটা কথা বলতে চাই, আমি বিএনপিকে দোষারোপ করি একটি কারণে, আমি কিন্তু আওয়ামী লীগ করি সেই জন্য দোষারোপ করি, নট দ্যাট। একদম ইজিলি আপনাকে আমি বলে যাচ্ছি যে বিএনপি বাংলাদেশে যতদিন রাজনীতি করছে, তাদের কি জ্ঞান, বিবেক, বুদ্ধি, আত্মসংযম তিনটা সমন্বয় করেছেন? কোনোদিন ভেবেছেন যে একটা রাজনৈতিক দলের রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ, এটা কি কোনোদিন ভেবেছেন? এটা ভাবেন নাই আমার বোধ হয়, আমার মনে হয়। কারণ যদি এটা ভাবতেন তাহলে তারা নির্বাচনকে বয়কট করছেন, নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর, অবাধ করার লক্ষ্যে ওনারা আন্দোলন করছেন। জনগণ সেটাকে সমর্থন দিচ্ছেন না, জনগণ সমর্থন দিচ্ছেন নির্বাচনে আসো,
ওনারা নির্বাচন থেকে সরে দাঁড়ান। আজকে ইউপি থেকে শুরু করে স্থানীয় সরকার, উপজেলা এবং মেয়র সব নির্বাচনগুলি আপনি লক্ষ্য করেন যে বিএনপি কিন্তু স্বতন্ত্র নাম দিয়ে অনেকে নির্বাচন করছেন, ওনারা নির্বাচনে যান না। তো নির্বাচনে না যেয়ে একটা মানুষ, একটা দল কিভাবে প্রশ্ন করেন যে সুষ্ঠু অবাধ নির্বাচন হচ্ছে না? আমি একটা প্রশ্ন করে আপনাকে ঢালি বেঁকে যাবো, সেটা হচ্ছে যে ধরুন দুই ভাই, এক ভাই এমপি আরেক ভাই অন্য দলের সমর্থিত ব্যক্তি, তার তো আপন ভাই, দেখা গেলো একজন আওয়ামী লীগ করে, একজন বিএনপি করে, যিনি বিএনপি করেন বা জাতীয় পার্টি করেন, কিন্তু ভাই হওয়ার কারণের জন্য তিনি কি নির্বাচন করতে পারবেন না? এই সিদ্ধান্তটা করা তো উচিত। মানে তাহলে এই সিদ্ধান্তটা কি আওয়ামী লীগের ভুল কিনা? আমি ভুল বলবো না, আমি বলবো যে এই যে আপনাকে আমি বললাম যে ছাড় দাও, তারপরেও মানুষকে, জনগণকে এবং রাজনৈতিক দলগুলো যারা বলেন যে আওয়ামী লীগের সাথে নির্বাচনে ভোটে পারছেন না, কিন্তু তারা বলছেন কি যে জোর করে নিয়ে যাবে, প্রশাসন দিয়ে নিয়ে যাবে, শুধুই বলছেন। একটু আগে আমি আরেকটা টক শোতে গিয়েছিলাম, সেখানে আজিজুল বাড়ি হেলাল ছিলেন। উনি বললেন যে পুলিশকে বলে দেয় এমপি মন্ত্রীরা আমি অমুক প্রার্থীকে জয়লাভ চাই। আমি তো এগুলি আমার কাছে কেমন যেন হাস্যকর মনে হয়। আমি 4টা নির্বাচন করেছি, জাতীয় সংসদে জয়লাভ করেছি। আমি কিন্তু 2008 নির্বাচনে আমরা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন করেছি, তখনও কিন্তু আমি 52,000 ভোট বেশি পেয়ে জয়লাভ করেছিলাম। তার ধারাবাহিকতা কিন্তু চলছে। আমার ওখানে কিন্তু এবছরও 66% ভোট কাস্টিং হয়েছে জাতীয় পার্টির সাথে, সেখানে কিন্তু বিএনপি নাই। নির্বাচনকে বয়কট করার লক্ষ্যে তারা আন্দোলন সংগ্রামের কথা বলছে, কিন্তু কেন মানুষ যাবে না? মানুষ যায়, মানুষ সবই ঠিক আছেন। মানুষ যখন বুঝেন যে অমুক প্রার্থীর জয়লাভ নিশ্চিত, সুতরাং আমি বেড়াইতে যাই, সমস্যা কি? বিদেশ থেকে ঘুরে আসি, আমি ঘুরে আসি। এটার অর্থ এই না যে ওনারা বিএনপির সমর্থক, সেই কারণে কেন্দ্রে যাচ্ছেন না। ওনারা জানেন যে ওনার প্রার্থী জয়লাভ করছেন, কারণ তাকে এই ভোটে হারানোর কোনো প্রার্থী এখানে নেই। মানুষ তো আগেই জানেন। এই ছোট কথাটি, এই সুন্দর কথাটি, এই সস্তা কথাটি যখন বিএনপি বুঝে না, তখন আমার বুঝতে বাকি থাকে না আগেই ফলাফল হয়ে যায়। বিএনপি রাজনীতি আসলে আগে জানে বলতে আগে ফলাফল তৈরি হয়ে যায়, এরকম কিছু না। আগে জানে বলতে আপনি বলেন কেন আগে ফলাফল তৈরি করতে হবে? আজকে যদি ঢালি ভাই আমার সাথে কম্পিটিশন করতেন, তাহলে আমি অথবা উনি জয়লাভ করতাম। এখন দেখা যাচ্ছে যে সেই নির্বাচনে ওনারা জানেন, পূর্ব জানা রয়েছে তাদের, ভোটে তাদের কোনো অবস্থান নাই, জনগণের কাছে তাদের কোনো জয়লাভ করার কোনো কারণ নেই। কারণ ক্ষমতায় ছিলেন, দেশটাকে ধ্বংস করে ফেলেছেন। ক্ষমতার বাইরে থাকবেন, ছায়া সরকার হিসেবে জনগণের পক্ষে কথা বলবেন, সেরকম কোনো কাজও করতে পারেন নাই। তাইলে যেই ডোল দুই দিক দিয়ে ছিদ্র, সেই ডোলে বাড়ি দিয়ে লাভ কি? জি ডালি ভাই যেটা বলছিল, সেই জন্য তারা বুঝেন যে ডোল যখন কানা হয়ে গেছে, এখন আর ইলেকশনে গিয়ে লাভ নেই, কারণ ভোট তো আমার দিবে না। সুতরাং দূরে থেকে বলা যায় যে এককভাবে ইলেকশন করছে, ভোটাররা ভোট কেন্দ্রে যাচ্ছে না, কিন্তু তার যে ছিদ্র আছে এইটা তারা, কিন্তু জনগণ তো ছিদ্র দেখে, সেই কারণে জনগণ থেকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা আমার কাছে বেশ আমার মাথায় ধরেছে। ঢোলের দুই দিকে ছিদ্র, বাড়ি দিলে তো কাজ হচ্ছে না, যেটা বাবু ভাই বললেন। এবং এই যে বয়কটের রাজনীতি, আপনারা না উপজেলা, না ইউনিয়ন পরিষদ, না মেয়র, না জাতীয় সংসদ, কোথাও যে যাচ্ছেন না, সেটা বাবু ভাই যেটা বলছেন সেটা হচ্ছে যে আসলে জনগণের কাছে আপনাদের কোনো গ্রহণযোগ্যতা নাই, সে কারণে আপনারা যাচ্ছেন এবং ঢোল ছিদ্র হয়ে গেছে। কর্মবাহিনী আছে, কর্মী নিয়ে আছে কি এই মাপকাঠিটা জনগণের ভিতরে বিএনপির অবস্থান নাই, এই মাপকাঠিটা কিভাবে করেছেন এটা আমার জানা নাই। হ্যাঁ, এটা নিশ্চয়ই। এই যে আমি বললাম তো, না তো নির্বাচনে যাচ্ছেন না কেন? কোন নির্বাচনে যাচ্ছেন না, আবার নির্বাচনকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন, প্রতিহত করতে পারলেন না। আপনি দেখেন, সেই তো জনগণ নাই। আমরা তো আপনাদেরকে প্রতিহত করেছি, টেনে হেসড়ে নামিয়েছি। যখন যে সিদ্ধান্ত বঙ্গবন্ধুর কন্যা দিয়েছে, মাঠে এটা আদায় হয়েছে। আপনারটা হচ্ছে না কেন? হবে না কেন? সেই যুগ আর এই জনগণ নাই বলি যুগের পরিবর্তন হয়েছে, আন্দোলনের সেটা করি না আমরা। যেভাবে আওয়ামী লীগের তো বিএনপির আমলে হ্যাঁ অনেক অনেক নির্যাতিত হতে পারে, কিন্তু আমরা যেভাবে বিএনপি এত লক্ষ মামলা, এত লক্ষ কর্মী জেলখানায় যেভাবে তাদেরকে সাজা দিছে, প্রশাসনকে যেভাবে বিএনপির আমলে, বিএনপি এটা চিন্তাই করতে পারে না, প্রশাসনকে যেভাবে কুক্ষিগত, বিচার বিভাগকে যেভাবে কুক্ষিগত করছে, সমস্ত কিছু কুক্ষিগত করে এবং
হাত পাও বেঁধে রেখে বিএনপিকে বলে এই বিএনপি তো সাঁতার কাটতে জানে না, আবার হাত পাও রেখে বেঁধে রেখে তারপরে পুকুরে ফালাই দিয়ে বলে যে বিএনপি তো সাঁতার জানতে জানে না। আমরা বলি যে এই দেশটা তো এই জন্য স্বাধীন হয়নি। দেশের যে আজকে 10ই জানুয়ারি বা 10ই এপ্রিল বা 17ই এপ্রিল যে মুজিবনগরের যে ঘোষণা, সেই ঘোষণাকে যদি ধরা হয় তাইলে আজকে দেশ কোথায় আছে? সেই ঘোষণাকে যদি ধরা হয় তো সেখানে জাস্টিস, আইনের শাসন, সাম্য, যে 3টা কথা বলা আছে, যেটার ভিত্তিতে আমাদের সংবিধান রচিত হয়েছে, আজকে কি দেশ ওই জায়গায় আছে? নাই। নাই বলে আমরা বলি যে যেহেতু মানুষের ভোট দেওয়ার অধিকার নেই, উনি বলতেছে ভোট, মানুষ আজকে গ্রামে গেলে বলে ভোট কেন্দ্রে গিয়ে কি হবে, ভোট তো দেওয়া হয়ে গেছে। দিস ইজ এ কমন ল্যাঙ্গুয়েজ ইন দ্য ভিলেজেস, ইট ইজ এ কমন, ভোট দিতে জান না, ভোট দিয়ে কি হবে? এই যে ভোটের প্রতি মানুষকে এই জায়গায় নিয়ে গেছে আওয়ামী লীগ, আজকে 10-20% ভোট পড়ে এই যে লাস্ট ইয়েতে, এটা ইন্টারন্যাশনালি যেভাবেই হোক, ওই হাবিবুল আওয়াল হঠাৎ করে 28% 42% বলে দিল। আওয়ামী লীগের তো কম বেশি 30% ভোট তো একেবারে আওয়ামী লীগের একেবারে ডাই হার্ড ভোট আছে, তো সে 30% ভোট যায় না। 10% ভোট যদি হয়, যদি বলে থাকে তার ভোট হয়েছিল তো, মানে সেই ভোটে কি কোনো বৈধতার প্রশ্ন আছে? অবশ্যই। কেন বৈধতা না, এটা হলো আমার কি বলবো, পৃথিবীর অনেক দেশে আনএথিক্যাল। আপনি যদি বলেন, আপনি বৈধতার কথা বলেন, হ্যাঁ, আপনি যদি এই কাগজে কলমে বলেন, আইনে বলেন, হ্যাঁ ঠিক আছে, কিন্তু ইথিক্যালি ইটস নট কারেক্ট। ইথিক্যাল একটা শব্দ আছে, যেই শব্দটাকে ব্যবহৃত হয় সমস্ত জায়গায়, পার্লামেন্টও। তাহলে আপনারা ইথিক্স নিয়ে আছেন আর ওনারা আইন নিয়ে আছেন। অবশ্যই ইথিক্স যদি না থাকে, তাহলে যে পার্টির ইথিক্স না থাকে সেটা তো কোনো পলিটিক্যাল পার্টি না। ইথিক্স থাকতেই হবে আপনাকে। না, এই সমাজে যদি ইথিক্যাল স্ট্যান্ডার্ড, এই বয়কট কি চলতেই থাকবে আর আওয়ামী লীগ ক্ষমতা থেকেই যাবে? হ্যাঁ, এই বয়কট চলতেই থাকবে। কোনো ইতিহাস নাই যে সারা জীবন কেউ ক্ষমতা, হয়তো 30 বছর চললে, আওয়ামী লীগও 24 বছর ক্ষমতার বাইরে ছিল, বিএনপি তো এখনো 24 বছরে যায় নাই। আচ্ছা, অন্তত 24 বছর অপেক্ষা করবেন? না, অবশ্যই অবশ্যই উইল ওয়েট। আমাদের বিএনপির কি ক্ষতি হয়েছে বলেন? হয়তো সিনিয়র নেতারা অনেকে মারা যাবে। বিএনপির একটা কর্মী যাদেরকে অ্যারেস্ট করছে, বিএনপির এই কর্মীদেরকে ভাগায় নেওয়ার কি চেষ্টা হয় নাই? 2-1 ছাড়া আর কেউ তো নিতে পারে নাই। বিএনপিকে ভাঙার চেষ্টা হয়েছে, ভাঙতে পারে নাই। এটা তো সবসময় হয়। ভাঙতে পারে না নাকি নেয় নাই কেউ? কে? বিএনপিকে? শুনেন, এই কথা বলতে চাই না আর কি, এটা মানে ওনাদের, উনিও জানেন, হ্যাঁ, অনেক সময় ভাসুরের নাম মুখে লওয়া যায় না, তো গ্রামের কথা আর কি, ভাসুরের নাম মুখে লওয়া যায় না, এই জন্য উনিও হয়তো এই ভাসুরের নাম মুখে নিবেন না। তো প্রশ্নটা হচ্ছে, আমি ওই জায়গায় যেতে চাই না। রাজনীতির, আওয়ামী লীগকেও চিন্তা করতে হবে রাজনীতির সুস্থতার জন্য। শেখ হাসিনা যেদিন থাকবে না, এই আওয়ামী লীগও থাকবে না। আচ্ছা, এটা আমি চ্যালেঞ্জ করে বলে, সে আশায় ওনারা আছে, আমাদের থাকার দরকার নেই, আমাদের থাকবে না। ঠিক আছে, সেদিন, কারণ আজকে ওনার জন্য আছে, উনি যেভাবে ম্যানেজ করেছে, জাতীয় আন্তর্জাতিকভাবে ম্যানেজ করে ক্ষমতায় আছেন। বিএনপির পৃথিবীতে শূন্যতা থাকে না, শূন্যতা পূরণ হয়ে যায় কখনোই ছিল না। এবং আপনি যেটা বলছেন, শেখ হাসিনা আপনি দেখেন, উনি তো একটা কথা বলছে যে আপনার আওয়ামী 75-এ বঙ্গবন্ধুর হত্যার বেনিফিশিয়ারি তো প্রথম হয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের মন্ত্রিসভার সবই তো গিয়া মন্ত্রী হয়েছে। তো জিয়াউর রহমান তো অনেক পরে আসছে। জিয়াউর রহমান বেনিফিশিয়ারি কেমনে হইল? তো ওনারা ওইটা বাদ দেওয়া যায়। মুস্তাক কি আওয়ামী লীগের লোক ছিল না? এই মুস্তাকের জন্য 73 সালে যখন ইলেকশন হয়েছে, মুস্তাক ফেল করছে রশিদ ইঞ্জিনিয়ারের লোকের। 3 দিন পরে হেলিকপ্টার তার ভোট হেন গণনা করছে। আমি মাঝে মধ্যে বলি যে সেদিন যদি আওয়ামী লীগ এই ভুল না করতো, হয়তো 15ই আগস্টের এই ঘটনা নাও করতে পারত। এখন যে রাজনৈতিক যে পরিস্থিতিটা, এটার আসলে অবস্থাটাকে আপনি কিভাবে মনে করতে পারেন যে যোগ্য একটি বিরোধী দল, জাতীয় পার্টিও একটা যোগ্য বিরোধী দল কিনা একটা প্রশ্ন দাঁড়াচ্ছে।
আবার দেখা যাচ্ছে স্বতন্ত্র 60-70 জন এমপি নির্বাচিত হয়ে রয়েছে। তো সেই অবস্থার প্রেক্ষাপটে এই সংসদটাকে আপনি যেহেতু হুইপ নির্বাচিত হয়েছেন, কীভাবে দেখছেন আপনি? কে সরকারের এই যে সমালোচনা, আমি সমালোচনা বলতে চাচ্ছি এই ধরনের যে গঠনমূলক সমালোচনা করবে? না, দেখেন, গঠনমূলক সমালোচনা করার রাইট তো সবারই রয়েছে। শুধু 70 অনুচ্ছেদটা আমাদের জন্য এই সরকারের বিরুদ্ধে, সরকারের দলীয় সদস্যদের একটু সমস্যা, ভোট দিতে পারবে না। আর বাকি সব আলোচনা সমালোচনা তো সবই সংসদে হচ্ছে। আর আমার কথা হলো, দেখেন, যে বিরোধী দল বলেন, সরকার দল বলেন, রাজনৈতিক দল বলেন, সকলেরই কিন্তু শেষ ইচ্ছাটা এরকম, দেশের জন্য, দেশবাসীর জন্য কিছু একটা কল্যাণমুখী কিছু করা, কল্যাণকর কিছু একটা করা, এটাই সবার ইচ্ছা থাকেন, কিন্তু সবার দ্বারা সম্ভব হয় না। আপনি দেখেন 15ই আগস্টের মতো ঘটনা ঘটেছে এই বাংলাদেশে, জাতির জনককে হত্যা করা হয়েছে, তার ধারাবাহিকতা রক্ষা করে সরকার কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। জিয়াউর রহমানের সরকার হয়েছে, তিনি টিকে থাকতে পারেন নাই। তার উপর ভর করে হোসেন মোহাম্মদ এরশাদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, টিকে থাকতে পারেন নাই। পরবর্তীতে 21 বছর ভ্যানগার্ডের মতো বাংলাদেশের রাজনীতিতে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা রাজনৈতিক সচেতন বাংলাদেশ গড়ে তুলেছেন তিনি, এবং সেই জায়গা থেকে তিনি কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী। যেই মানুষটি স্কুল জীবন, কলেজ জীবন থেকে রাজনীতি করেছেন, যার রাজনৈতিক ইতিহাস কিন্তু বাংলাদেশের সকল মানুষের ইতিহাসের চেয়ে আলাদা, তিনিই একমাত্র মহান নেত্রী আজকে বাংলাদেশে, যার বাবাও মন্ত্রী ছিলেন প্রাদেশিক, যার বাবা ছিলেন দেশের স্রষ্টা, যার বাবা ছিলেন এই বাংলাদেশের জন্য 14 বছর কারাগারে, যেই মানুষটি ছোটকাল থেকে মায়ের কোলে থাকতে শুধু আন্দোলন সংগ্রাম এবং রাজনীতি এবং দেশের মানুষকে ভালোবাসার যে চিত্র তিনি দেখে এসেছেন, সেই জায়গা থেকে আজকে কিন্তু তিনি প্রধানমন্ত্রী। সুতরাং বঙ্গবন্ধুর কন্যা দেশটাকে যদি সুরক্ষা দিতে না পারেন, জনগণের কল্যাণমুখী রাষ্ট্র উপহার না দিতে পারেন, তাহলে আমার মনে হয় যে রাজনৈতিক চেতনাবোধ থেকে যে যতটুকু আমি বুঝি, অন্য কারো দ্বারা সম্ভব না। কারণ আমরা তো অনেককে দেখেছি, দেখে আসছি। সুতরাং আজকে যারা এই বঙ্গবন্ধুর কন্যার রাজনীতির বাইরে আছেন, রাজনৈতিক দল থাকবে, বঙ্গবন্ধুর কন্যার রাজনীতিকে যারা গ্রহণ করতে পারে না, তারা তো 15ই আগস্ট, 21শে আগস্ট এরই ধারাবাহিকতা রক্ষা করে আসছে। তারাই তো দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। সুতরাং সেই শক্তি দ্বারা বাংলাদেশের এই অনেক সময় পার হয়ে গিয়েছে, আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি। সংখ্যাটা উনি করলো যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুপস্থিত আওয়ামী লীগের, আমি সেই কথাটার জবাব দিচ্ছি, সেটি কি আসলে সেই কথাটার জবাব দিচ্ছি। মানুষ তো সবাই মরতে হবে, সবাই চলে যেতে হবে, কিন্তু বঙ্গবন্ধুর কন্যার ধারাবাহিকতা থাকবে। বঙ্গবন্ধুর কন্যার ধারাবাহিক কিভাবে হচ্ছে, মানে উনি তো রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। বাংলাদেশ আওয়ামী লীগ হলো রাজনীতির প্রতিষ্ঠান। এখানে দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির যে গতিধারা, এখানে ধারাবাহিকতা রয়েছে, ডিসিপ্লিন রয়েছে, এখানে সংগ্রাম রয়েছে, গণতন্ত্র রয়েছে, এখানে কথা বলার অধিকার রয়েছে। এটা দূর থেকে হয়তো ভাবা যায় না। প্রতিটি বছর সম্মেলন করছেন, সাংগঠনিক, সাংবিধানিক নেতা তৈরি আছে, যে কোনো সময় হয়তোবা সেই নেতার আবির্ভাব ঘটবে, এটি হয়তোবা এরকমটা যদি বলি কিয়ামত চলে আসছে, তাইলে কি হবে? সেটার উত্তর নেই। বঙ্গবন্ধুর কন্যা আমাদের কাছে দীর্ঘদিন বেঁচে থাকুক, এবং এ দেশ, এই জাতির জন্য তিনি যে কল্যাণমুখী চিন্তা ভাবনা করছেন, তিনি আছেন বলেই কিন্তু আজকে অসমাপ্ত কাজগুলি সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে। আজকে পদ্মা সেতু, আজকে স্যাটেলাইট, আজকে এই যে ফ্লাইওভার, আজকে মেট্রো রেল, এগুলি তো আমাদের অসম্ভবকে সম্ভব করার একটা বিদ্যুৎ কেন্দ্র, কোনো কিছু অন্ধকার দেশটাকে তিনি আলোকিত করেছেন। রাখবেন এক টানে বলে যাবেন। হ্যাঁ, আমি সেকেন্ডের মধ্যে বলতে পারি, কিন্তু আমার বলাকে কেউ থামাতেও পারবে না, এবং অযৌক্তিককে যৌক্তিক পরিণতিতে আমি করতেও যাবো না। যে প্রসঙ্গটা বললো, আওয়ামী লীগ একটা ইনস্টিটিউশনে পরিণত হয়েছে। আর যদি আমি বিএনপির কথা এখন ভাবি, যে আপনাদের প্রধান নেতা যিনি বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু এক ধরনের কারাবন্দী আছেন। আপনাদের যিনি এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি দেশের বাইরে আদালতের নানা রকম সমস্যা নিয়ে তিনি সেখানে অবস্থান করছেন। মির্জা ফখরুল সাহেব কিছুদিন আগে তিনি নাকি, শুনেছি, আমি জানি না, তিনি আর রাজনীতিতে বা বিএনপিতে এই পদে থাকতে চাচ্ছেন না। তো সব মিলে যদি বিএনপির রাজনীতির ভবিষ্যৎটাকে আপনি কীভাবে দেখেন? আমি তো
এত ঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে, যেই ঘাত প্রতিঘাত আমরা পাকিস্তান টাইমেও দেখিনি, একটি দল টিকে থাকে, সেটাই তো একটা মানে আমার কাছে অলৌকিক বিষয় মনে হয়। এত ঘাত প্রতিঘাত আমি সব ব্যাখ্যা দিতে চাই না, আপনি সাংবাদিক হিসাবে সবই জানেন। অ্যাজ এ জার্নালিস্ট ইউ নো এভরিথিং, ইনস অ্যান্ড আউট অফ এভরিথিং। সো এরপরও বিএনপির মতো একটি দল এখনো টিকে আছে। আমরা ৭৫-এর পরে আওয়ামী লীগকেও দেখেছি, এই এত দুঃখজনক ঘটনার পরে আওয়ামী লীগ কীভাবে, ইভেন আপনি যখন ৬ দফার আন্দোলন শুরু হয়, এই আন্দোলনের সময় যখন ওনাকে মানে বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়, আগরতলা সব আওয়ামী লীগের সমস্ত অনেক বড় নেতা, হাফেজ হাবিবুর রহমান, আমিনা বেগমের মতো নেতারা সব পদত্যাগ করে বসে গেছে। আমাদের তো কেউ পদত্যাগ করে নেই এখনো ওই রকম। তো কাজেই বিএনপি হ্যাজ কাম টু স্টে, বিএনপি উইল স্টে। যে দলটা এইভাবে জন্ম হয়ে, হ্যাঁ বলতে পারেন ক্যান্টনমেন্ট, হ্যাঁ ক্যান্টনমেন্ট ছিল আমাদের, কিন্তু ক্যান্টনমেন্ট তো সবার পিছনেই আছে। ক্যান্টনমেন্ট কার পিছনে নেই? সবার পিছনেই আছে। এবং সবচেয়ে বেশি দেখেন আওয়ামী লীগ সবসময় এর বিরুদ্ধে বলে, তো আওয়ামী লীগের সক্ষতা সবসময় এরশাদের সাথে সবচেয়ে বেশি ছিল। হ্যাঁ, 111-এর যারা কুশীলভ ছিল বললো যে এটা তো আমাদের আন্দোলনের ফসল, এবং উনি বিদেশে যাওয়ার সময় বলে গেলেন আমি ওনাদেরকে দিব, কি বলে ইন্ডিপেন্ডেন্ট দিব। দোষ হয় মানে দোষ হয় বিএনপি। একেবারে শেষ কথা, আপনি বলছেন যে টিকে আছেন, তাহলে কি আপনারা সুতার উপরে নড়চড় করছেন কিনা? মানে বিএনপির কথা বলছি। আমি মনে করি না বিএনপি যে কোনো মুহূর্তে এই ধরনের কোনো, ওই যে আপনি বললেন যে এগুলি ফেসবুকে কিছু অপপ্রচার আছে, এই অপপ্রচার আমি যদ্দূর জানি এজ এ সিনিয়র লিডার অফ দি পার্টি, এবং মির্জা ফখরুল ইসলাম বহাল তবিয়তে আছেন, বহাল তবিয়তেই থাকবেন। হ্যাঁ, এবং আমাদের দেখেন একটা সুবিধা আছে, ওনাদের যেটা ওনারা শেখ হাসিনার পরে কে নেতা বলতে পারেন না, আমরা কিন্তু বলতে পারি। আপনাদের কে নেতা? আমাদের ধরেন বেগম জিয়ার পরে তারেক রহমান আছে। উনি কোথায়? যেখানেই থাকুক, উনি তো আছে, জীবিত আছে, উনি লন্ডনে আছে। আরে আপনারা কথার সময় বলেন গ্লোবাল ওয়ার্ল্ড, এখন তো আর আগের মতো বিচ্ছিন্ন ওয়ার্ল্ড নেই। দেখেন না ইমরান খান জেলের খেতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে সে কাজ করছে। আপনার দেশে আসতে হবে, উনি লন্ডন বসে দেশে নেতৃত্ব, এটা তো অসুবিধার কিছু নেই। আচ্ছা, খোমেনি দেয় নাই, খোমেনি ইয়েতে বসে দেয় নাই, ফ্রান্সে বসে। ইতিহাস তো আছে, তো কেন আপনারা এটা নিয়ে এত কথা বলেন? তারেক রহমান বিদেশে থাকলে আমার ব্যক্তিগত কথা না, মানে অভিমত, মানুষের অভিমতের কথা, এত কথা বলতে না করছি বলেন। ঠিক আছে, আমরা শেষ করি। বিএনপি কি আমন্ত্রণ জানান না, কিছু আছে কিনা ওনাদের প্রতি, আপনাদের সুপারিশ আছে কিনা কিছু? শেষ আমি বলবো যে বিএনপি একটা রাজনৈতিক দল হিসাবে যেহেতু প্রতিষ্ঠিত হয়েছে, বিএনপিকে দেশবাসীর কল্যাণমুখী রাষ্ট্র গঠনে সহায়ক শক্তি হিসাবে কাজ করার একটি লক্ষ্য হওয়া উচিত। সেই ক্ষেত্রে রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠায় তাদের আরও দৃষ্টি দেওয়া উচিত। এবং আমি মনে করি এই দেশকে ওই ধ্বংসের মুখোমুখি দাঁড় করানোর পরিকল্পনা থেকে সরে এসে দেশটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই চিন্তা করা উচিত। কারণ দেশটির জনগণের সংখ্যা এখন 20 কোটির কাছাকাছি। কাউকে এখন বোমা দিয়ে মেরে লোক সংখ্যা কমিয়ে 15ই আগস্ট 21শে আগস্ট ঘটাতে সক্ষম হবে না। আর এগুলি করে তারা কিন্তু শান্তি এবং জনগণের মনের আশা পূর্ণ করতে পারেনি। সুতরাং তাদেরকে আরো সচেতন হওয়া উচিত। রাজনৈতিকভাবে গণতান্ত্রিক পন্থায় তাদের এই দলকে কাজ করার সময় বেছে নেওয়া। একবার 10 সেকেন্ডে শেষ করতে চাই, আহ্বান জানাবো। আমি আশা করি ওনারা আওয়ামী লীগের সবাই বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়েছেন, এবং ওইটারে যদি অনুধাবন করতে পারতেন তাহলে দেশটা এই পর্যায়ে এই দুর্নীতির এই জায়গায় যেত না। এবং ওইটা ওনারা কোনোদিনই পড়বেন না, এবং ওইটা অনুধাবনও করবেন না, কারণ ওইটা ওনারা বিশ্বাস করেন না। নিশ্চয়ই আমরা বিশ্বাস অবিশ্বাসের রাজনীতিতে আমরা বিশ্বাসের রাজনীতি করতে চাই। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন দুজন ভেটারান রাজনীতিবিদের কথা, এবং আমি স্বাগত জানাই। আমার অনুষ্ঠানে প্রথম এসছেন ভুইপ হবার পরে
মাননীয় সংসদ নজরুল ইসলাম বাবুকে, উত্তরোত্তর তার সমৃদ্ধি কামনা করি, রাজনৈতিক সমৃদ্ধি কামনা করি। এবং শ্রদ্ধেয় আতাউর রহমান ঢালী ভাই, তিনি নিজেও বেশ ভেটারান একজন ছাত্রনেতা ছিলেন, তিনিও রাজনীতিতে রয়েছেন, বিএনপির সাথে যুক্ত থেকেছেন, দল থেকে সরে যাননি এবং সরে যাবেন না বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন। দুই রাজনীতিবিদের জন্যই আমরা শুভকামনা করি। বিশেষ করে এই গরমের সময় আপনারা নিজেরা সুরক্ষিত থাকবেন এই প্রত্যাশা করে আমাদের ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রি অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।